বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের ভার্চুয়াল ক্লাসে। আমি মুজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের সপ্তম অধ্যায়ের রাষ্ট্র ও সরকার ব্যবস্থা নিয়ে। ছোট্ট শিক্ষার্থীদের এই অধ্যায়টি একটু প্রেশার হয়ে যায়, একটু চাপ হয়ে যায়। এটা আমার মনে হয় যেটা বড় ক্লাসের পড়া, এই জন্যই এই অধ্যায়টি আমাদের কয়েকবার অনুশীলন করা প্রয়োজন মনে করছি। আমরা বারবার রিভিউ করলে, অনুশীলন করলে সেটা কিছুটা হলেও মনে থাকবে বলে মনে করছি। প্রথমেই আসা যাক যে রাষ্ট্র কি, বা কিভাবে আমরা রাষ্ট্রকে বোঝাতে পারি যে এই জিনিসটা রাষ্ট্র। চারটি উপাদান সম্মিলিত। এই চারটি উপাদানের মধ্যে নির্দিষ্ট জনসংখ্যা, নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ব এবং সরকার। এই চারটি উপাদান সম্বলিত রাজনৈতিক সংগঠনই হলো রাষ্ট্র। অপরপক্ষে এই সরকার ব্যবস্থা, তার মানে এই সরকার ব্যবস্থাটা রাষ্ট্র গঠনেরই একটি উপাদান এবং অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এটা রাষ্ট্রের একটা চালিকা শক্তি যেটা রাষ্ট্রকে চালায়। আমরা এই ছকের মধ্যে দেখিয়েছি এই সরকারের শ্রেণী বিভাগ। অতি প্রাচীন কাল থেকে, এরিস্টটল কিংবা প্লেটো, সক্রেটিসের যুগ থেকেই কিন্তু এই সরকারের শ্রেণী বিভাগ নানানভাবে নানান রাষ্ট্রবিজ্ঞানীগণ করে এসছেন। এরিস্টটলের সরকারের শ্রেণী বিভাগ একরকম, প্লেটো প্রদেয় শ্রেণী বিভাগটা আরেক রকম, জন লকের আরেক রকম। অর্থাৎ এই সরকারের শ্রেণী বিভাগ নিয়ে যে কয়জন রাষ্ট্রচিন্তাবিদ বিশেষ খ্যাতি পেয়েছেন তাদের মধ্যে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, জন লক, লিকক, মেরিয়েট, ম্যাকাইভার প্রমুখ। এর মধ্যে বর্তমান সময়ে লিককের এই শ্রেণী বিভাগটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু যেহেতু অষ্টম শ্রেণী ছোট শিশু কিশোরদের বিষয়, এই জন্য কয়েকটি শ্রেণী বিভাগকে সমন্বিত করে সহজ একটি শ্রেণী বিভাগ দেওয়া হয়েছে। পৃথক পৃথক শ্রেণী বিভাগ যেহেতু আমাদের সবার মনে রাখা কষ্টকর, ওই জন্য সমন্বিত করে সহজ এবং গ্রহণযোগ্য একটি শ্রেণী বিভাগ আমাদের অষ্টম শ্রেণীর বইয়ের সপ্তম অধ্যায়ে দেওয়া হয়েছে। আমরা এটা এখন সংক্ষিপ্ত আলোচনায় আসি। সরকার, আমরা আগেই বলেছি, রাষ্ট্র পরিচালনাকারী কর্তৃপক্ষ। এই সরকারের শ্রেণী বিভাগ প্রথমে গণতন্ত্র। গণতন্ত্র জিনিসটাকে আমরা জানি, গণতন্ত্র, গণ মানে জনগণ, তন্ত্র মানে শাসন ব্যবস্থা, অর্থাৎ জনগণেরই শাসন ব্যবস্থা। যে ধরনের শাসন ব্যবস্থায় জনগণই রাষ্ট্র পরিচালনা করে, জনগণের মধ্য থেকে প্রতিনিধিত্ব প্রদান করে, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে জনগণই জনগণের মধ্য থেকে জনগণকে বেছে নেয়, সেই ধরনের সরকারকে আমরা গণতন্ত্র বলে থাকি। আব্রাহাম লিঙ্কনের ভাষায় গণতন্ত্র আরো একটু সহজ করে তিনি বলেছেন, খুব গ্রহণযোগ্য একটা সংজ্ঞা দিয়েছেন, যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। গণতন্ত্র মানে জনগণেরই শাসন ব্যবস্থা, জনগণের কল্যাণের শাসন ব্যবস্থা, জনগণের স্বার্থ নিশ্চিত করার যে শাসন ব্যবস্থা, জনগণের মধ্য থেকেই জনগণকে বেছে নিয়ে জনগণকে পরিচালনা করার ব্যবস্থাই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। গণতন্ত্রের সুবিধা আমরা বলতে পারি যে জনগণের প্রত্যেকের মতামত প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে নিজের মতামত দেওয়ার একটা সুযোগ থাকে। আবার গণতন্ত্রে তার সব রাষ্ট্রীয় শাসন কার্যে প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষভাবে শাসন কার্যে অংশ নেয়ার সুযোগ থাকে। অপরপক্ষে একনায়কতন্ত্র হলো এক ব্যক্তির শাসন, এক দেশ
এক নেতা এক নায়কতন্ত্রের মূল কথা, এরকম একটা কথা প্রচলিত আছে। এখানে একজন ব্যক্তি সর্বময় কর্তা, শাসনের ক্ষেত্রে তিনি কারো ধার ধারেন না, তিনি যেমন চিন্তা করেন তার মুখের কথাই আইন, তিনি সেটাই বাস্তবায়ন করেন, সেটাই পরিচালনা করেন। এই গণতন্ত্রকে শুনতে খারাপ মনে হলেও সেখানেও কিছু ভালো গুণ রয়েছে, যেমন উন্নয়ন দ্রুত ত্বরান্বিত করা যায়, কালক্ষেপণ হয় না, সময় এর অপচয় হয় না, এবং গণতন্ত্রের মতো এত ব্যয়বহুল নয় সেই দিক থেকে। কিন্তু একনায়কতন্ত্রের যদি কর্তা ব্যক্তি একনায়ক যদি স্বৈরাচারী হন, তাহলে কিন্তু রাষ্ট্রের জনগণের জন্য সেটা অত্যন্ত অকল্যাণ বয়ে আনে। তো যাই হোক, বর্তমান সময়ে গণতন্ত্রের জয় জয়কার, গণতন্ত্র সবাই চায়, সবাই সমান অধিকার চায়, সেই হিসাবে গণতন্ত্র বর্তমান বিশ্বে বিশেষ প্রাধান্য পেয়ে আসছে। এই গণতন্ত্রের ভাগগুলো আমরা এবার দেখি। প্রথমেই গণতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আর একটা প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র যেটা ইংল্যান্ডের শাসন ব্যবস্থায় প্রচলিত। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হচ্ছে সেই ধরনের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, যেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্র রাজাকে বা রাষ্ট্র প্রধানকে, সরকারের প্রধানের কথা আমরা বলছি না, রাষ্ট্রের প্রধানকে নির্বাচিত হতে হয় না, বংশ পরম্পরায় তারা উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত হন, সে ধরনের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বলছি আমরা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। অপরপক্ষে প্রজাতন্ত্র হলো যে ধরনের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রের প্রধান প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে নির্বাচিত হয়ে আসেন, তাকে আমরা বলছি প্রজাতন্ত্র। যেমন বলতে পারি বাংলাদেশের শাসন ব্যবস্থা প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা, বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ। এরপরে আমরা আসি, এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এবং একেন্দ্রিক শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা হলো এমন এক ধরনের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেখানে এই রাষ্ট্রের মূল ক্ষমতাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে দেওয়া হয়, কয়েকটি অঙ্গরাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে এই ক্ষমতাটাকে বন্টন করে দেওয়া হয় সাংবিধানিকভাবে, অর্থাৎ লিখিতভাবে। তাহলে আমরা বলতে পারি যে ধরনের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ক্ষমতাসমূহকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মাধ্যমে সাংবিধানিকভাবে বা লিখিতভাবে বন্টন করে দিয়ে শাসন কার্য পরিচালনা করা হয়, তাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার। এবার আসা যাক একেন্দ্রিক সরকারের আলোচনা। একেন্দ্রিক সরকার হলো সেই ধরনের সরকার যেখানে কোনো অঙ্গরাজ্য বা প্রদেশ নেই, একটি মাত্র সরকার বিরাজ করে, সেই ধরনের সরকার ব্যবস্থাকেই বলি আমরা একেন্দ্রিক সরকার। যেমন একেন্দ্রিক সরকার ব্যবস্থার উদাহরণ হলো বাংলাদেশ, এবং যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার উদাহরণ হলো আমেরিকা বা যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার সেখানে বিরাজমান। এবার আসি আমরা, এই প্রজাতন্ত্রকে আরো দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো সংসদীয় পদ্ধতির সরকার, অপরটি হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। এই সংসদীয় পদ্ধতির সরকারের একাধিক নাম রয়েছে, যেমন মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা, আবার দায়িত্বশীল সরকার ব্যবস্থা, প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থা ইত্যাদি। আমরা প্রথমেই সংসদীয় সরকার ব্যবস্থা বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা নিয়ে কিছু আলোচনা আনতে পারি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র বলতে, খাঁটি গণতন্ত্র বলতে যেটা বোঝায় সেটা মূলত সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থাকেই বোঝায়, কারণ এখানে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়। তাহলে সংসদীয় সরকার ব্যবস্থা হলো এমন এক ধরনের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেখানে মন্ত্রী পরিষদ বা শাসন বিভাগ তার যাবতীয় কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। এখন যে দেশের গণতন্ত্র যত মজবুত, সে দেশের আইনসভা তত শক্তিশালী।
আমরা উদাহরণস্বরূপ গণতন্ত্রের সূতিকাগার ব্রিটেনের কথা বলতে পারি। সে দেশের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা একটা কথা প্রচলিত রয়েছে। অধ্যাপক নমি নামক একজন খ্যাতনামা ব্যক্তি সেটি বলেছেন যে ব্রিটিশ পার্লামেন্ট ক্যান ডু এভরিথিং অ্যান্ড ডু নাথিং এক্সেপ্ট এ ম্যান এ ওম্যান, ওম্যান এ ম্যান। অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট এত বেশি ক্ষমতাধর যে নারীকে পুরুষ করা, পুরুষকে নারী করা ছাড়া আর অন্য সবই পারে। অর্থাৎ গণতন্ত্রকে শক্তিশালী হতে হলে আইনসভাকেই শক্তিশালী হতে, এবং সেটি ব্রিটেনের শাসন ব্যবস্থায় আমরা দেখতে পাই। তাহলে সংসদীয় সরকার ব্যবস্থায় আমরা আরও একটু রিভিউ করে নিতে পারি যে ধরনের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মন্ত্রী পরিষদ বা শাসন বিভাগ তার যাবতীয় কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে, তাদের সেই ধরনের শাসন ব্যবস্থাটাকেই আমরা বলি সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা। অপরপক্ষে আসি আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রপতি এককভাবে মন্ত্রী পরিষদ গঠন করতে পারেন, আবার ভেঙে দিতে পারেন, তাকে তেমনভাবে জবাবদিহি করতে হয় না। এই ধরনের শাসন ব্যবস্থাকে আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বলছি বা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট বলে থাকি। সেটিও এক ধরনের গণতন্ত্র। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা গণতন্ত্র, একনায়কতন্ত্র, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, প্রজাতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, একেন্দ্রিক সরকার ব্যবস্থা, সংসদীয় পদ্ধতির সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার নিয়ে আলোচনা করলাম। আর যে ভাগগুলো আছে এর মধ্যেই আলোচনায় আমাদের চলে আসছে। এবার আমরা আসি আমাদের রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে। আমরা জানি দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা এই রক্তস্নাত বাংলাদেশকে পেয়েছি। এমনি আমরা পেয়ে যাইনি। এই প্রিয় বাংলাদেশকেই আমরা বঙ্গবন্ধু এই যে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ অধ্যাদেশ জারির মাধ্যমে যে সংবিধান রচনা করলেন, এই 1972 সালের মূল সংবিধানের যে রাষ্ট্রীয় মূলনীতি ছিল সেগুলো আমরা আলোচনা করব। অবশ্য এই রাষ্ট্রীয় মূলনীতিগুলো কয়েকবার পরিবর্তন হয়েছে। 1975 সালে, হয়েছে 1977 সালে, 82 সালে, এগুলো পরিবর্তন হয়েছে। এবং বিশেষ করে পরিবর্তন হয়েছে এই সমাজতন্ত্রের জায়গাটি এবং ধর্ম নিরপেক্ষতাবাদ, এই দুটি, জাতীয়তাবাদ এবং গণতন্ত্র, এই দুটি অপরিবর্তিতই ছিল। আমরা আসি এখন জাতীয়তাবাদ। আমাদের রাষ্ট্রীয় মূলনীতি হিসাবে যে 4টি মূলনীতির মধ্যে জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদ জিনিসটি কি? জাতীয়তাবাদ বলতে আমরা বুঝি যখন কোনো নির্দিষ্ট সংখ্যক জনগোষ্ঠী, হতে পারে ভাষাগত ঐক্যের কারণে, হতে পারে ধর্মগত ঐক্যের কারণে, হতে পারে বর্ণগত ঐক্যের কারণে, হতে পারে একই ভূখণ্ডের অধিবাসী বলে, যদি এই ঐক্যবদ্ধ জনগোষ্ঠী যখন ঐক্যমত পোষণ করে তখন তার অভিপ্রায়টাকে বলা হয় জাতীয়তাবাদ। তো আমরা যেহেতু বাঙালি, আমরা মুক্তিযুদ্ধ করেছি 1971 সালে, আমরা ভাষা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি, আমাদের মায়ের ভাষাকে ছিনিয়ে এনেছি। কাজে আমরা যদি ধর্মভিত্তিক জাতীয়তাবাদে বিশ্বাসী হতাম তাহলে আমরা বিভক্ত হয়ে যেতাম। হিন্দু সমাজ একদিকে, মুসলিমরা একদিকে, বৌদ্ধ, খ্রিস্টান পৃথক পৃথক হয়ে যেতাম একটা দেশের মধ্যে। আবার বর্ণগত কিংবা অন্য যে কোনো আঙ্গিকে বিচার করলে আমরা দ্বিধা বিভক্ত কিংবা মোট কথা বিভক্ত হয়ে যেতাম, আমাদের মধ্যে ফাটল চলে আসতো। কিন্তু আমরা যদি ভাষা ভিত্তিক জাতীয়তায় বিশ্বাসী হই তাহলে সবাই আমরা বাঙালি, সবাই বাংলা ভাষায় কথা বলেছি, মুক্তিযুদ্ধে সবাই অবদান রেখেছে। কাজে আমরা
ভাষাভিত্তিক জাতীয়তাবাদের দিশারি হয়েই কিন্তু আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। কাজে আমাদের জাতীয়তাবাদ হবে ভাষাভিত্তিক। এটি আমাদের রাষ্ট্রীয় মূলনীতির অন্যতম একটি মূলনীতি। দ্বিতীয়ত, গণতন্ত্র। আমাদের রাষ্ট্র ব্যবস্থা কেমন করে পরিচালিত হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়েছে যে আমাদের রাষ্ট্র হবে গণতান্ত্রিক রাষ্ট্র। এবং গণতন্ত্রটা কোন ধরনের হবে? সংসদীয় পদ্ধতির গণতন্ত্র। অবশ্য সেটি 1974-75 গিয়ে পাল্টিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হয়েছে। আবার 1991 সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে আবার আমরা আমাদের কাঙ্ক্ষিত সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় ফিরে আসতে পেরেছি। সমাজতন্ত্র। সমাজতন্ত্র জিনিসটা কি? যে ধরনের শাসন ব্যবস্থায় কোনো শ্রেণীহীন, বৈষম্যহীন, সাম্যবাদী শাসন প্রতিষ্ঠা করতে চাওয়া হয় যে ধরনের ব্যবস্থায়, সেটিই হচ্ছে সমাজতন্ত্র। তা আমাদের রাষ্ট্রীয় মূলনীতিতে এই সমাজতন্ত্র, যাতে আমরা অর্থনৈতিক ন্যায় বিচারার্থে সমাজতন্ত্র কায়েম করতে পারি, আমরা সবার প্রতি সমান বিচার করতে পারি অর্থনৈতিক কিংবা ন্যায় বিচারের ক্ষেত্রে, সেই লক্ষ্যেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। হয়তো আমরা যদি বঙ্গবন্ধুকে না হারাতাম তাহলে এই সমাজতান্ত্রিক চিন্তা চেতনায় আরও একটু ধাপিত হতাম বলে আমি মনে করি। এরপরে আসি ধর্মনিরপেক্ষতা, যে জিনিসটি বারবার পাল্টেছে। তো এই ধর্মনিরপেক্ষতা বলতে আমরা বুঝি, এটি তো একটি রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে অন্যতম প্রধান মূলনীতি। ধর্মনিরপেক্ষতা হলো যে আমরা প্রত্যেকেই নিজ নিজ ধর্ম পালন করে যাব, অন্যের ধর্ম পালনে বাধা প্রদান করব না, নিরপেক্ষ থাকব। অর্থাৎ রাষ্ট্রে বিভিন্ন ধর্মের মানুষের ধর্ম পালনে একটা সমান অধিকার থাকবে। আমি যেমন আমার ধর্ম পালন করতে পারি, অন্যজন তার ধর্ম বাধাহীনভাবে, রাষ্ট্রীয় কোনো বাধা বিপত্তিহীনভাবেই তার ধর্ম পালন করে যেতে পারবে। এই চারটা স্তম্ভের উপরই কিন্তু আমাদের সংবিধান রচিত হয়েছে। যে সংবিধানের বৈশিষ্ট্যগুলো আমরা হয়তো পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব। এবার চলে আসি সরকারের অঙ্গ বা বিভাগ নিয়ে আলোচনায়। সরকারের অঙ্গ, বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশেই সরকারের 3টা করে অঙ্গ থাকে। এটা হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আইন বিভাগের প্রধান কাজ হলো আইন প্রণয়ন করা, আইন সংশোধন করা, পরিমার্জন করা, পরিবর্ধন করা, আইন বাতিল করা। বাতিল করতে হলে বিশেষ পদ্ধতি আছে, সেটা আমরা সংসদ বা সংবিধানের বৈশিষ্ট্য আলোচনার জায়গায় আমরা সেই বিষয়টি আলোচনায় আনব। তাহলে আইন বিভাগের মূল কাজ হলো আইন প্রণয়ন করা, এর সাথে আনুষঙ্গিক সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন, সেই কাজগুলো চলে আসে। এবার শাসন বিভাগের কাজ হলো যে আইনসভার প্রণীত আইনগুলোকে বা আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। তাহলে শাসন বিভাগের কাজ হচ্ছে দেশ বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে তারা। আর বিচার বিভাগের কাজ হচ্ছে দেশের প্রচলিত আইন কিংবা সংবিধানের নিরিখে দোষী ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা এবং নির্দোষ ব্যক্তির খালাসের ব্যবস্থা করা বা তাকে মুক্ত করার ব্যবস্থা করা এবং ন্যায় বিচার নিশ্চিত করার কাজটি করে থাকে বিচার বিভাগ। এই বিভাগগুলোর মধ্যে কোন এক এক দেশে এক এক ধরনের নিয়ম নীতি প্রচলিত রয়েছে। যেমন ব্রিটেনে রয়েছে সেপারেশন অফ পাওয়ার, অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ তার ক্ষমতার ক্ষেত্রে পৃথক থাকবে, যাতে কেউ কারো উপর দোষারোপ করার সুযোগ না পায় যে এটা আপনার কাজ, এই বিভাগের কাজ, এটা ওই বিভাগের কাজ, আমার না। এইভাবে এক্সকিউজ দিয়ে এড়িয়ে যাওয়ার যাতে সুযোগ না পায়, ওই জন্য ক্ষমতার পৃথকীকরণ নীতি অনুসরণ করা হয় ব্রিটেনে। এবং আমেরিকায় একটা ভারসাম্য নীতি, ব্যালেন্স সৃষ্টি করার চেষ্টা করা হয়, যে প্রয়োজনে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একত্রে সমন্বিতভাবে কাজ করবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে। এক এক দেশ এক একটা নিয়ম নীতি ফলো করে, কিন্তু আমাদের এই সরকারের 3টি অঙ্গের মধ্যে প্রত্যেকটা অঙ্গই খুব গুরুত্বপূর্ণ। কিন্তু যেখানে
আইন বিভাগের প্রাধান্য বজায় থাকে, যে দেশের আইন বিভাগ যত বেশি শক্তিশালী সে দেশে গণতন্ত্র তত বেশি মজবুত বলে রাজনীতি বিজ্ঞান যারা পড়ালেখা করেন তারা মনে করেন, রাজনীতিবিদরা মনে করেন। সেটা আমরা যাতে খেয়াল রাখি। এখন আমরা বাড়ির কাজে চলে আসি, বাড়ির কাজ দেব। আমি এই আলোচনার প্রেক্ষিতে বাড়ির কাজ দিচ্ছি, সেটা ভালো করে শিক্ষার্থীরা খেয়াল করো, লিখে নাও, বা থাকলে সেটা ধরে নেবে এবং প্রস্তুত করবে উত্তরটা। কোন ধরনের সরকারকে তুমি উত্তম বলে মনে করো, মতামত দাও। দ্বিতীয়টা হচ্ছে, গণতন্ত্রে আইন বিভাগের উপর হস্তক্ষেপ কাম্য নয়, বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো বলতে পারো এই ধরনের প্রশ্নগুলো সরাসরি আমরা বইয়ে পাচ্ছি না, যাতে তোমরা বইয়ে একটু মনোযোগ দাও সেই জন্যই আমরা ভেতর থেকে প্রশ্নগুলো দিচ্ছি। কারণ আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আছি, আমরা গৃহবন্দী অবস্থায় আছি, খাঁচায় বন্দি পাখির মতো হয়ে আছি, কারো কিছু ভাল লাগে না। যারা কোমলমতি শিক্ষার্থী তাদের আরও ভাল লাগে না ঘরের মধ্যে বন্দি থেকে। এই অবস্থায় যাতে আমাদের তো জীবন, যারা বেঁচে থাকবো তাদের তো জীবন যুদ্ধে জয়ী হতে হবে। এজন্য আমাদের বইপত্রগুলো একটু একটু করে পড়ালেখা করতে হবে। আমরা যা পড়াচ্ছি এটার উপরেই পরবর্তী সময়ে আমরা পরীক্ষা নেব। তাতে সবাই এই পাঠগুলো আমরা যতটুকু আলোচনা করলাম সেটাকে অবলম্বন করে বইটা একটু পড়বে, বইয়ের সাথে সম্পর্ক রাখবে, যাতে আমরা পিছিয়ে না পড়ি। সরকার যে কোনো সময় পরীক্ষার ঘোষণা দিলে যাতে আমরা সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি, এবং আমরা যে পরীক্ষা নেব সেই পরীক্ষায় যাতে তোমরা ভালো ফল করতে পারো সেই আশা রাখবো। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং সুরক্ষিত থাকার চেষ্টা করবে। নিজে ভালো থাকবে, অন্যরাও যাতে ভালো থাকে সে ব্যাপারে সহযোগিতা করবে। ধন্যবাদ।